এক কাপ চায়ে আসে কবিতা, আসে উপন্যাস, আসে প্রেম, অনেক কিছু। তাই কাচের গ্লাসে এক কাপ চা পরিচয় দেবো, আগে বলে নি একটু। একটা তো সারাংশ দরকার আছে, ভূমিকার দরকার আছে। তো আমি আমার পছন্দের কবি সুকান্ত ভট্টাচার্য। তার আগে আকাশের রং নীল, সূর্য পূব দিকে রক্তিম আভায় আমাদেরকে প্রভাবিত করে। দামোদর পাড়ের মানুষ আমরা, আমাদের মধ্যে প্রেম আছে, কবিতা থাকবে। তখন সুকান্ত ভট্টাচার্য যখন রবীন্দ্রনাথের প্রতি একটা কবিতা, সেটা দিয়ে শুরু করি। তারপরে রাজনৈতিক সৌজন্য দরকার নেই, রাজনৈতিক সৌজন্য না, একজন ভালো মানুষের পরিচয় দেবো। কবি বলছেন, এখনো আমার মনে তোমার উজ্জ্বল উপস্থিতি, প্রত্যেক নিভৃত ক্ষণে মত্ততা ছড়ায় যথারীতি। এখনো তোমার গানে সহসা উদ্বেল হয়ে উঠি, নির্ভয়ে উপেক্ষা করি জঠরের নিঃশব্দ ভ্রুকুটি। ইয়েস, প্রণব কুমার চট্টোপাধ্যায় বর্ষিয়ান রাজনীতিবিদ তো বটেই বটে, পেশায় আইনজীবী, সমাজের বিভিন্ন ভূমিকা রয়েছে। আমার অত্যন্ত পছন্দের মানুষ, আমাকে পুত্র স্নেহ করে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। দীর্ঘ পথ আমরা আমার সাংবাদিকতা জীবনে শুরু থেকেই প্রণবদা আমাকে দেখেন এবং চেনেন, জানেন। প্রণবদা, আমি সেই নয়ন রায়, গোপ না ওঠা থেকে সাংবাদিক, আজকে প্রায় মধ্য বয়সে এসে পৌঁছে গেলাম। তাই রবীন্দ্রনাথের কবিতা দিয়ে শুরু করলাম, তা তুমি একটা কবিতা দিয়ে শুরু করো। পুজো মানি তো প্রেম, পুজো মানে কবিতা, পুজো মানে আবৃত্তি, পুজো মানে উপন্যাস। একটা প্রণবদার কবিতা হোক, তোমার পছন্দের কবিতা। এটাও সুকান্তরই কবিতা। বেশ। বেজে উঠল কি সময়ের ঘড়ি, এসো তবে আজ বিদ্রোহ করি। আমরা সবাই যে যার প্রহরী, উঠুক ডাক, উঠুক তুফান মাটিতে পাহাড়ে, জ্বলুক আগুন গরিবের হারে, কোটি করঘাত পৌঁছুক দ্বারে। ভীরুরা থাক, মানব না বাধা, মানব না ক্ষতি, চোখে যুদ্ধের দৃঢ় সম্মতি, রুখবে কে আর এ অগ্রগতি, সাধ্যকার। আসলে প্রণবদার সঙ্গে কথা বলতে গেলে আমাকে বই নিতেই হবে, কিচ্ছু করার নেই। মাফ করবেন যারা দর্শক, যারা প্রণবদাকে চেনেন, আমি পারবো না, ওনার সঙ্গে পাণ্ডিত্যে পারবো না। তাই আমি বাধ্য হয়েছি কবি সুকান্তের এই কতগুলো উনি ওনার পছন্দের কতগুলি উনি বই, আকাল নাম বইটা, না আকাল, ঠিক আছে। প্রণবদা, শৈশব, বয়স তো 70 পেরিয়ে গেছে, আমি মনে করি এখনো তুমি তরুণ। তুমি বলছে তো 70 নয়, 74। 74, 70 পেরিয়েছে, 74 75 কি যায় আসে না, ও সংখ্যা। একদিন আমারও হবে 74 75। আচ্ছা প্রণবদা, ওই পাড়ায় তো ঠেকবাজি ছিল, আর প্রণবদা ঠেকবাজি করতো না, এখনো ঠেকবাজি করে। ওই শৈশবে ঠেকবাজিতে, ওই একদম যৌবন বয়সে কি আড্ডা ফাড্ডাতে কি কি গল্প হতো? দেখো, সে সময় তো আমাদের বিভিন্ন রকমেরই গল্পের সময়। জীবনটা আমরা তখন এই বয়সে এসে বুঝতে পারি, সেটাই ছিল উপভোগ করার যথেষ্ট সময়। কারণ কোনো আর্থিক দায়িত্ব ছিল না। আমরা খুব নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোক। আমার বাবা ডাক্তার ছিলেন, কিন্তু আমার যখন 5 বছর বয়স তখন বাবা মারা যায়। স্বাভাবিকভাবেই দাদারা তখন সংসারের হাল নিজেদের হাতে তুলে দিয়েছিল। বড়দা চাকরি করত, মেজদা পরবর্তীকালে এমএসসি পাস করার পরে, ডক্টরেট করার পরে চাকরি করত, কলেজের প্রফেসর ছিল। বড়দা চাকরি করত, তিনি ফিজিক্সের এমএসসি ছিলেন। তিনি গান অ্যান্ড সেল ফ্যাক্টরিতে চাকরি করতেন। তো স্বাভাবিকভাবে তাদের পয়সা, ছোটদা তখন রাজ কলেজে ছাত্র রাজনীতি করতেন, ছাত্র পরিষদের হয়ে রাজনীতি করতেন। রাজ কলেজে সাধারণ সম্পাদকও ছিলেন, প্রয়াত হয়েছেন। আমার বড়দাও প্রয়াত হয়েছে। আমরা সেই সময় তো আমার কোনো দায় দায়িত্ব থাকে না, কাজেই আমরা বেশ কয়েকজন, আমাদের অনেক বন্ধু বান্ধবী কিন্তু আজকে আর এই পৃথিবীতে নেই। আমরা বসে আড্ডা মারতাম, বিভিন্ন রকম আলোচনা হতো। অনেক আলোচনাই তো আজকে হাস্যকর থাকে।
সেটা একটা 60-এর দশক, 60 থেকে 70। আপনারা তো তখন দেখেননি, জন্মই হয়নি। সাল 67 সালের পরে, সরি, ভারতবর্ষের রাজনীতিতে একটা বিরাট পরিবর্তন হয়। আপনারা জানেন যে 67 সালে প্রথম কংগ্রেস 11টা প্রদেশ থেকে সরে গেছিল। আপনার যে কংগ্রেস স্বাধীনতা সংগ্রাম করেছিল, সেই কংগ্রেস 67 সালে সরে গেছিল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছিলেন অজয় মুখার্জি, তিনি বাংলা কংগ্রেসের প্রতিনিধিত্ব করেছিলেন। বিহারের মহামায়া প্রসাদ সিনহা, উত্তরপ্রদেশে চরণ সিং, আপনার উড়িষ্যায় বিজু পট্টনায়ক, অর্থাৎ অকংগ্রেসী সরকার তৈরি হয়েছিল। তারপরে 67 থেকে যদি আমরা 72, এই 5টা বছর দেখি, তাহলে আপনারা দেখবেন 67-র পরে আবার 69-এ নির্বাচন হয়েছিল। তখনও অজয় মুখার্জি এসেছিলেন। তারপরে 71-এ নির্বাচন হয়েছিল, তারপর 72, তখন সিদ্ধার্থ রায়ের সরকার তৈরি হয়েছিল। এই 67 সালে আমরা হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিই। হায়ার সেকেন্ডারি মানে তখন ছিল 11 ক্লাস। আমি মিন্সি স্কুলে পড়তাম। আমাদের সময় প্রাথমিক শিক্ষা যেটা 1, 2, 3, 4, সেটা কিন্তু মিন্সি স্কুলে ছিল না বলে আমরা পড়েছি সিএমএসি স্কুলের মর্নিংয়ে। কাজে সেই যে সময়, সে সময় সারা বাংলা জুড়ে একটা উত্তাল অবস্থা, রাজনৈতিক আন্দোলন চারপাশে, কংগ্রেসকে সরিয়ে যাওয়ার বাংলার বুকে তখন নকশালবাড়ি আওয়াজ তুলেছে। ভালো ভালো ছেলেরা নকশালবাড়ির সংগ্রামে তাদের জীবন এবং সমস্ত কিছুকে হারিয়ে নতুন একটা স্বপ্ন দেখছে। এই সময়ে স্বাভাবিকভাবেই পাড়াতে আমরা যারা বসে আড্ডা টাড্ডা মারতাম, তখন একটা অশান্ত পরিবেশ তৈরি হয়েছিল। কারণ এই বর্ধমানের বুকেই যদি আপনারা দেখেন, 1969 সালের 11ই ডিসেম্বর সবপ্রথম একজন ছাত্র ইন্দুভূষণ গাডিয়াকে বোমা মেরে হত্যা করা হয়েছিল। যাক, আজকের দিনে এসব কথাগুলো বলার কোনো অর্থ আসলে হয় না। প্রণবদা আজকে একটু নুজ্জ হয়েছে কি? না না না, নুজ্জ হয়নি। স্থিমিত হয়েছে কি? না, স্থিমিত হয়নি। প্রণবদা শান্ত হয়ে গেছে। আসলে যেহেতু শুরুতেই বলেছি রাজনীতির কথা বলবো না, আসলে প্রণবদা হচ্ছে গুগল দুনিয়া এনসাইক্লোপিডিয়া। তো অনেকে জানে না ইতিহাস, এর পড়াশোনা, পাণ্ডিত্য নিয়ে কোনো সন্দেহ নেই। যাই হোক, তো ভাই বোন আমরা আমরা আমি 4 ভাই 3 বোন। তুমি ছোট না বড়? আমি সবচেয়ে ছোট। আচ্ছা, বাবা এবং মা, বাবাই হ্যাঁ। বাজার যখন করতে যেত তোমাদের নিয়ে যেত? তখন তো এত কিছু হয় না না। না, আমি তো 5 বছরে আমার বাবা মারা গেছে। আমার আচ্ছা, তার মানে স্মৃতি খুব কম। তার মানে মাকে মনে আছে? মা তো ঘরের গৃহবধূ ছিলেন। আচ্ছা, পছন্দ মানে মা তোমাকে সব থেকে ভালো না? ছোটদের স্নেহ সবসময় মা করে। ন্যাচারালি আমি তো সবচেয়ে ছোট, হ্যাঁ, ঘরের আদর ভালোবাসা বেশি। পেয়েছি। আচ্ছা, তো বেশি মানে জামাটা কি তোমার হাতে তোমার ভাগ্যে বেশি পড়তো যেহেতু দাদারা? তোমার তো গোটা আমাদের তো তখন হিসেব করে জামা প্যান্ট আসতো। আচ্ছা, একটা কঠিন লড়াই তখন একটা। কঠিন লড়াইটা বললে ভুল হবে, কারণ আমাদের দেশে জমি জায়গা ছিল। আপনারা হয়তো জানেন, বিদ্যাসাগর মহাশয় আমাদের বাড়িতেই দীক্ষা দিয়েছিলেন। সাকরারায় আমাদের বাড়ি, পুরনো বাড়ি, এখনো দেখে আসতে পারেন। বিদ্যাসাগর? হ্যাঁ। বাপরে। কাজেই বুঝতেই পারছে না, আমাদের বাড়িতে সেই ডাল ভাতের অবস্থাটা চিরকালই ছিল। সেই জমি জায়গা আমাদের ছিল। বিদ্যাসাগর তো আমাদের বাড়িতে দীক্ষা নিয়েছিলেন। মানে দারিদ্রের ছবিটা তুমি দেখেছো কাছ থেকে? তোমার দারিদ্রটা ছবিটা আমরা দেখেছি, কারণ আমার বাবা মারা যাওয়ার পরে হ্যাঁ,
ন্যাচারালি অভিভাবক মাতার বটগাছ চলে গেলে কি কি হয়। হয় সেটা আমিও বুঝি। নজরুলের ভাষায় বলতে গেলে, হ্যাঁ, হে দারিদ্র তুমি মোরে করেছ মহান, তুমি মোরে দানিয়াছ পৃষ্ঠের সম্মান। তাহলে আমি একটা কবিতা পড়ে দিই, হ্যাঁ, বুদ্ধদেব বসুর লেখা, শ্রাবণ লেখা। হে শ্রাবণ হৃদয়ে প্রিয়তম ঋতু, ক্ষমা করো এবার কবিরে, এবার আনন্দ ঘন অভ্যর্থনা অকুণ্ঠিত কবিকণ্ঠে উচ্ছ্বসিত হলো না তোমার উদ্দেশ্যে। প্রণুদা, সে সময় তো ধরো একটা 60-এর দশক 70-এর দশক, শারদীয় তখন বেরোতো, কম বেরোতো তখন তো, আনন্দবাজার পত্রিকা, দেশ পত্রিকা, অমৃতবাজার পত্রিকা, মানে মানে কারাগারি হতো, মানে এইটা পড়বো আগে। একদম শুকতারা হ্যাঁ, তখন সন্দেশ খুব, ছিল। সন্দেশটা খুব আচ্ছা। কম প্রচারিত ছিল, শুকতারা ছিল। আচ্ছা। শুকতারা আমাদের কাছে খুব কাজের। পরবর্তীকালে আনন্দবাজারের আনন্দ মেলায় আচ্ছা, দেশ পত্রিকা তো ছিলই ছিল। দেশ তো ছিলই, ছিল দেশ ছিল। আমাদের মাথার ওপর দিয়ে পেরিয়ে যেত তো। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এবং কঠিন বলতে ভাষা। বাধা নেই, আমি যেহেতু বিজ্ঞানের ছাত্র হ্যাঁ ছিলাম, রসায়ন বিদ্যা নিয়ে হুম, পড়াশোনা করতে সুযোগ পেয়েছিলাম, কাজে আমরা ঠিক সাহিত্য যে লেভেলে দেশ পত্রিকার এগুলো থাকে, সেই রস এখনো সংগ্রহ করতে পারিনি। আচ্ছা। সেই বিদ্যা বুদ্ধির দৌড় আমার নেই। তোমার পছন্দের কোনো লেখক বা সেই সময় লিখতে ভালো লাগতো বা? দেখুন, শিবরাম চক্রবর্তীর লেখা তো সর্বদাই ভালো লাগতো, আচ্ছা আচ্ছা। কারণ সে লেখার মধ্যে যে হিউমার থাকে, সে হিউমার তো আজকে একটু অভাব পায়, কারণ সেই ধরনের লেখা তো আর বেরোয় না। আর বলতো তোমার মধ্যে রবীন্দ্রনাথের একটা প্রেম রয়েছে, তোমার মধ্যে একটা রাবীন্দ্রিক ভাবনা রয়েছে, তুমি রবীন্দ্রনাথের কবিতাকে দেখুন, উদ্ধত কণ্ঠে বলতে পারো। বলো না একটা রবি ঠাকুরের একটা উদ্ধত কণ্ঠে একটা কবিতা হোক না, ভালো লাগবে দর্শকদের। 1 লাইন, 4 লাইন, 2 লাইন, 5 লাইন বলুক না। আচ্ছা, আজ আমরা তো আড্ডা দিচ্ছি আমরা। রবীন্দ্রনাথ, হুম। রবীন্দ্রনাথের কোন দিক থেকে কোন কবিতাটা নিয়ে আসি? হেমর চিত্ত পূর্ণ তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে, হেতা একদিন বিরামবিহীন মহা ওঙ্কার ধ্বনি, হৃদয় তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রণরণি। রবীন্দ্রনাথের ভারত তীর্থ, এটা তো আমাদের গোটা সমাজকে শেখায়। আজকে যে ধর্ম নিয়ে এত কিছু হচ্ছে, রবীন্দ্রনাথ নিজে ব্রাহ্ম ছিলেন, নিজে মূর্তি পূজার বিরোধী ছিলেন, কিন্তু তার যে ভারত তীর্থ কবিতা, আমি সবাইকে অনুরোধ করব, পড়লে এই হানাহানি কিন্তু কমে যাবে। আচ্ছা, আমি তাহলে একটা কবিতা পড়ে দিই, প্রেমের মিত্রের লেখা। বলছে, নগরের পথে পথে দেখেছো অদ্ভুত এক জীব, ঠিক মানুষের মতো কিংবা ঠিক নয়, যেন তার ব্যঙ্গচিত্র বিদ্রুপ বিকৃতি, তবু তারা নড়ে চড়ে কথা বলে আর জঞ্জালের মতো জমে রাস্তায় রাস্তায়, উচ্ছিষ্টে রাস্তা করে বসে বসে ধোকে আর ফ্যান চায়। আমিও তোমার সঙ্গে পাল্লা দিচ্ছি, পারবো না। আমারও খুব প্রেমের মিত্রের বিখ্যাত, পছন্দের কবি, ভালো লাগে। আচ্ছা, গান ফান তো কোনটা পছন্দের? পছন্দের গান, গান ফান তো গায়ক প্রচুর গায়ক ছিল। পছন্দের? পছন্দের গায়ক, দেখুন, হিন্দিতে মুকেশ, আচ্ছা মোহাম্মদ রফি, অবশ্যই হিন্দি বাংলা মিলিয়ে আমাদের কিশোর কুমার, আচ্ছা। হেমন্ত মুখোপাধ্যায়। আচ্ছা, ওই বাংলায় পছন্দের গায়ক আর হেমন্ত গায়িকা, মুখোপাধ্যায়। গায়িকা? গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায়। আর পছন্দের নায়ক আর পছন্দের নায়িকা? সেই সময়ের উত্তম কুমার আচ্ছা। আর অমিতাভ বচ্চন। আচ্ছা, উত্তম কুমারের বিখ্যাত মুভি তুমি দেখেছো? উত্তম কুমারের সেই সময় তো অনেক মুভি দেখেছি, আজকে কি আর মনে আছে? বনপলাশির পদাবলী, বন অগ্নিস্বর, পলাশের কথা বলি তো উত্তম কুমারের নিজেরই ডাইরেকশন মানে সম্ভবত। হ্যাঁ, বা সপ্তপদী, কোন মানে সপ্তপদী। কোনটা ভালো লেগেছে তোমার? এই সময়ে তো আমরা স্কুল পালিয়ে, বর্ধমানে 4টে সিনেমা হল, সেই সিনেমা হলগুলোতে সিনেমা দেখতাম। হ্যাঁ, স্কুল পালিয়ে? স্কুল পালিয়ে এইসব। ক্লাস 9-10 পড়ার আচ্ছা, সময়। দর্শকরা শুনুন কিন্তু, হ্যাঁ, প্রণব স্কুল পালিয়ে কিন্তু সিনেমা দেখেছে, হ্যাঁ, সবার সামনে বলছে কিন্তু। হ্যাঁ। এটা এবং বুকের খাঁচা। একদিনের ঘটনা বলতে হ্যাঁ পারি। বলুন, হ্যাঁ একটু শোনাও, ক্যামেরাটাও দিয়ে ঘোরাও। হ্যাঁ। ক্লাস
11-এ পড়ার সময় আমি ইংরেজি প্রাইভেট টিউশন নিতাম আনোয়ার হোসেনের কাছে। আচ্ছা। আনোয়ার হোসেন মহাশয় ছিলেন টাউন স্কুলের মাস্টারমশাই, তেঁতুলতলা বাজারে বাড়ি, তার সঙ্গে যেতাম। আমার সঙ্গে তখন নারায়ণ চৌধুরীর ছোট ছেলে সন্তোষ, যে এখন ডাক্তার কল্যাণীতে আছে, আমরা একসঙ্গেই টিউশন নিতাম। তো আমার মনে আছে আমি টিউশনের নাম করে যে বিচিত্রা সিনেমা দেখে বেরোচ্ছি রানীগঞ্জের মোড়ে, এদিকে আসবো বলে। আমার মিউজিক স্কুলের ড্রেস ছিল। জগজ্যোতিবাবু, তিনি আমাদের এনসিসি করাতেন, তার বাড়ি ছিল কোষবাগানের মুখে। তিনি আমাকে দেখতে পেয়েছেন, হাতে আমার বই, জামা প্যান্ট, তিনি কান ধরে ওইখানে মারধর শুরু করলেন। পরের দিন ছিল এনসিসি, রবিবার, বললো স্কুলে এসে আগে এনসিসি ড্রেস পরে আসবি। ওখানে গিয়ে কান ধরে উঠবোস করালেন। এই অভিজ্ঞতা কি আমাদের ছবি, আছে। মুভিটার নাম কি ছিল? হ্যাঁ, ছবিটার নাম কি ছিল? না মনে নেই, মনে নেই। বিচিত্রা সিনেমা দেখে বেরিয়েছিল। এই ছিল তখন মাস্টারমশাইরা, তারা ছাত্রদের তখন নিজের ছেলের মতো ভালোবাসত। জগজ্যোতি বাবুর তো কোনো পুত্র সন্তান ছিল না, এরা ছিল আমাদের কাছে একটা আদর্শ। কিভাবে যে তারা ছেলেদের ভালোবাসতেন, এই ছেলেরা অন্যদিকে চলে যাচ্ছে, এই অভিজ্ঞতা আমার আছে। এখানে হয়েছে। আচ্ছা, আমার অভিজ্ঞতা বলি দর্শকদের। আমিও সিনেমা দেখেছি, স্কুল পালিয়ে সৌতান মুভি দেখতে গেছিলাম বর্ধমান সিনেমা হলে। আর প্রণবদা গেছিল বিচিত্রাতে, ছাড়পোকা প্রচুর। এখনো হলটা আছে, সিনেমা হলটা আছে বিচিত্রা। আচ্ছা, রসিকতা আমার বেশি করা উচিত না ওনার সঙ্গে। প্রণবদা বলছি রে, হিন্দিতে তো পছন্দের নায়ক অমিতাভ বচ্চন নাকি? নিশ্চয়ই। আর এখন কি শাহরুখ খান নাকি? না, শাহরুখ খান না, আচ্ছা আমি এখন আর আচ্ছা, প্রণবদা দিয়ে বই ক্যামেরা আর ঘোরাও ওইন্দিলা। আমরা হ্যাঁ। হিন্দি সিনেমা দেখি না। আচ্ছা, পছন্দের ভালো মুভি দেখেছো হিন্দি মুভি, এমন নাম আছে মনে পড়ছে? হ্যাঁ, হিন্দি অমিতাভ বচ্চন ইনক্লাব। ইনক্লাব, উৎপল দত্ত ছিল। না, উৎপল দত্ত ইনক্লাবে আমার উৎপল এক দত্ত ছিল। সময় খুব প্রিয় না না, অভিনেতা। অমিতাভ বচ্চনের সঙ্গে শ্রীদেবী ছিল, আর উৎপল ইনক্লাব দত্ত ছিল। আমার এখন মনে পড়ছে। আচ্ছা, শোলে শোলে, শোলে তো সবাই দেখেছে। দিবার, দিবার, জঞ্জির। হ্যাঁ। আরে না, আরে মোটামুটি সে সময়ের বিখ্যাত বই এগুলো। একদম সত্যমের সাথে তো যেমন বিরাট। উৎপল দত্ত, হ্যাঁ আমরা উৎপল দত্তকে আমি দেখেছি বর্ধমান সিনেমার মাঠে, হ্যাঁ। উনি প্রচার করতে এসেছিলেন। হুম উৎপল দত্ত আমাদের হুম। খুব প্রিয় অভিনেতাদের হ্যাঁ, মধ্যে অবশ্যই একজন অবশ্যই। ছিল। মহান মহান। হ্যাঁ, আচ্ছা, মোটামুটি যা শুনলেন পুরোদ্দার সম্পর্কে, স্কুল পালিয়ে সিনেমা আমিও গেছি, চাপ নেই, অনেকেই গেছেন, লুকিয়ে এখন খুব মুখ খোলেন না। আর দেখেছে সাত্তে পে সাত্তা, জঞ্জির দেখেছে, অনেক কিছু দেখেছে। উত্তম কুমারের পছন্দের সুচিত্রা সেনের, তার অভিনয় ভালো লাগে। হেমন্ত সন্ধ্যা একদম সবেতেই আছেন, মানে মুকেশ, মোহাম্মদ রফি, কিশোর কুমার ককটেলে আছেন। আগে মানে সংস্কৃতির ককটেল বলছি, অন্য কোনো ককটেল মানে করবেন না। তাই যখন কবিতা দিয়ে শুরু করেছিলাম, পুজোটা ভালো কাটুক মমতা, জীবনের নিশ্চয়ই। সায়ান্নে আমরা প্রত্যেকেই যাচ্ছি, কে কবে থাকবো কেউ বলতে পারে না, গ্যারান্টি নেই কোনো। লাইফ মে কুছ ভি হো সকতা হ্যাঁ না? তো সুভাষ মুখোপাধ্যায়, তোমারও প্রিয় কবি, আমারও প্রিয় কবি, বলছে গ্রাম উঠে গিয়েছে শহরে, শূন্য ঘর শূন্য গোলা, ধান মোনা জমি আছে পড়ে, শুকনো তুলসীর মঞ্চে নিষ্পদীপ অন্ধকার নামে, আগাছায় ভরেছে উঠান। সত্যি আগাছা হয়েছে। এই সমাজ ব্যবস্থার আগাছাগুলোকে পরিষ্কার করতে গেলে প্রণবদার মতো মানুষের মূল্যবোধটা খুব প্রয়োজন। কে কিভাবে ব্যাখ্যা করবেন জানি না ভাই। প্রণবদার মতো মানুষ যদি থাকে, তার আগাছা পরিষ্কার হবে, জঞ্জাল সাফ হবে। আজ মঙ্গলবার, জঙ্গল সাফ করার দিন, আমরা গল্পে আমাদের ছোটবেলায় পড়েছিলাম। আপনি সুস্থ থাকবেন, আপনার সুস্থতা কামনা করছি। আপনাকে আমি খুব ব্যক্তিগত হিসাবে পছন্দ করি, খুব শ্রদ্ধা করি। আর অনেকে রেগে ভেগে যারে, আমার কিছু যায় আসে না কিছু। তাই প্রণবদাকে আমার অবশ্যই অন্তরে অন্তঃস্থল থেকে প্রণাম তো বটেই বটে। আমি তো কবিতা সংগ্রহ আকাল, এই সেই আকাল নয় যে আকাল কবি সুকান্তের সংকলনে আছে। এটা এমন একটা আকাল যেখানে সংকট সর্বত্র গ্রাস করেছে। সে ক্ষুধার্তের রেটিং তালিকায় হোক, আর সেন্সেক্সের সূচকই হোক না কেন, আর জিএসটিতে পরিবর্তন হোক না কেন,
পুজোয় থাক, পুজোতেই থাকুন, সঙ্গে থাকুন, কমেন্টস করবেন। আর ভাই এক লাইক কম সে কম করে দিজিয়ে। নমস্কার, আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক ঐন্দ্রিলা ব্যানার্জি, বর্ধমান। নমস্কার।